দেখো, গতদিন পর্যন্ত আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, লম্বাংশ উপপাদ্য আমরা পড়ছিলাম। সেখানে বলতেছিল কি, চলো আমরা একটু রিক্যাপ করি। লম্বাংশ উপপাদ্যের মেইন ফান্ডা কি ছিল? যে কোনো অ্যাক্সিস বরাবর ধরো আমার বেশ কয়েকটা ভেক্টর থাকতে পারে। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো ডি। এই ভেক্টর গুলা লব্ধি ধরো আর, এই ভেক্টর গুলা লব্ধি ধরো আর। ঠিক আছে? তাহলে আমরা বলছিলাম কি, লম্বাংশ উপপাদ্য এটা বলতেছে যে আর এক্স, আর এক্স মানে কি? আর এক্স মানে হলো তোমার, আর এক্স মানে হলো তোমার লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ। মানে এখানে যে অক্ষ বরাবর, এইখানে যে অক্ষটা রাখবো অন্যান্য সকল কিছু কিন্তু কি এই সেম অক্ষতে রাখা লাগবে। লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ ইজ ইকুয়াল টু এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস বি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস সি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস ডি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ। এখন এই এক্স অক্ষ বরাবর উপাংশ তুমি যেভাবে বের করো করো, এটা প্যারা নাই। কিন্তু আমি একটা নিয়ম বলে দিচ্ছি যে এই নিয়ম যদি ফলো করো তাহলে আমাদের কাজটা ইজি হয়ে যায়। সেই নিয়মটা কি, যে আমরা এই উপাংশ বের করার সময় আমরা এই জিনিসটা এনশিওর করব যে প্রত্যেকটা কোণ যাতে এই অক্ষের সাথে থাকে। এইটা হলে আমরা কি একটা বেনিফিট পাবো, যে আমাদের সুবিধা হবে, কাজের মধ্যে ভুল ভ্রান্তি হওয়ার পসিবিলিটি কি কমে যাবে। কিন্তু এমন না যে ওইটা বাদে তুমি অন্য কিছু করতে পারবে না। মানে তুমি কোণ কিন্তু চাইলে এর এর সাথেও রাখতে পারো, প্যারা নাই, তুমি যদি ওটা বোঝো। ঠিক আছে? এর সাথে কোণ রাখলে কিন্তু তুমি উপাংশ পাইবা কার সাথে? এই বরাবর পাইবা। তখন কিন্তু কি আবার এই বরাবরের সাথে এইটাতে তোমার কনভার্ট করা লাগবে, যে এইদিকে পজিটিভ হইলে এইদিকে আবার নেগেটিভ হয়ে যাবে। তার মানে কি তোমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে চিন্তা করা লাগবে। তখন প্রত্যেকটা ভেক্টরের জন্য আলাদা আলাদা ভাবে চিন্তা করা লাগবে। সেটা কিন্তু হুট করে একটা তুমি ধরো ঠিকঠাকই বোঝো, তারপরে হুট করে একটা ভুল হইতে পারে। তো সেক্ষেত্রে আমি বলছি যে সকল ভেক্টরের কোণ তুমি একটা অ্যাক্সিসের সাথে নিয়ে নাও। ঠিক আছে? তারপরে আর ওয়াই কি বলতেছে? আর ওয়াই ইজ ইকুয়াল টু কি, এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই প্লাস ডি ওয়াই। ঠিক আছে? এইভাবে ধরো আমি তৃতীয় একটা অক্ষও নিতে পারি। ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, আমি আর একটা অক্ষ, আবার ধরো জেড এর ক্ষেত্রে আমরা বলতে পারি, জেড এরটাও লিখে ফেলি। আর জেড, আর জেড ইজ ইকুয়াল টু কি, এ জেড প্লাস বি জেড প্লাস সি জেড প্লাস ডি জেড। এইভাবে চলতে থাকবে। আমি যদি আমার নতুন একটা অক্ষ দরকার হয়, ওই অক্ষ নিয়েও আমরা এরকম সিমিলার কাজ করতে পারবো। ঠিক আছে? তো চলো আজকে এই বিষয়টা আমাদের নদী নৌকাতেও লাগবে। শুধু নদী নৌকাতে না, তোমার যে কোনো টাইপের ম্যাথেই এই উপপাদ্যটা আমাদের কি বলে কার্যক্রমকে অনেক ইজি করে দেবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রথম নদী নৌকা নিয়ে কথাবার্তা শুরু করব। এই থিওরাম বা এই উপপাদ্যটা বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? যে উপপাদ্যটার মেইন কি বলতেছে এটা বুঝতে কি কারো অসুবিধা আছে? না রাফিন? ভাই। ওকে, তাহলে আজকে আমরা নদী নৌকার বিষয়টা, তাহলে এই যে এখন আমরা রিয়েল লাইফ প্রবলেমে মাত্র যাচ্ছি, বুঝছো? এরপর আমরা ছাতা বৃষ্টি এগুলাতে যাব, দেন আরো আপেক্ষিকতার যে বিষয়গুলো আছে এগুলাতে যাব। তো চলো নদী বানানো যাক। ও, গতদিন আরেকটা আমি একটু রিক্যাপ করে দিই। গতদিন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম কি, যে যেই অক্ষগুলা 90 ডিগ্রি বরাবর থাকে তাদের ওই অক্ষ বরাবর যে উপাংশগুলো আমরা পাবো, ওই উপাংশগুলা একটা আর একটাকে কি করে না, ডিস্টার্ব করে না, বা প্রভাব নাই, একজনের উপর আরেকজনের কোনো প্রভাব নাই। ঠিক আছে? ওই এক্স অক্ষের কাজ শুধু কি এক্স অক্ষ বরাবর করবে, ওয়াই অক্ষের কাজ শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবরই হবে, জেড অক্ষের কাজ শুধুমাত্র জেড অক্ষ বরাবরই হবে। কি জন্য হবে? এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তিন অক্ষের মধ্যবর্তী কোণই কত, 90 ডিগ্রি।
এটা এখানে মেইন খেলোয়াড় কিন্তু 90 ডিগ্রি, এমন না যে শুধু এক উপাংশ আর এক উপাংশের উপর কাজ করে না, এটা কিন্তু ভুল কথা। আমার অক্ষদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি তোমার 90 ডিগ্রি না হয় সেক্ষেত্রে কিন্তু প্রভাব থাকবে, কিন্তু 90 ডিগ্রি যেখানে হবে তখন কিন্তু আমার প্রভাবটা থাকবে না। এইটা হলো এই কথাটা যাতে প্যাচ না পড়ে, ঠিক আছে? এটা মাথার মধ্যে খুব ভালোভাবে গেঁথে নিবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। এইখানে আমার নদী হয়ে গেল। ধরো নদীর একটা বেধ বা প্রশস্ততা থাকবে এইখান থেকে, ধরো প্রশস্ততা এটা হলো ডি, মানে এক পার থেকে আরেক পারের দূরত্ব হলো ডি, আর এটা কি দূরত্ব বোঝাচ্ছে? লম্ব দূরত্ব, ঠিক আছে? এখন নদীর একটা কি থাকবে? নদীর তোমার একটা স্রোত থাকবে। চলো আজকে আমরা একবার জেনারেলাইজড ফর্মুলাটাই দেখবো যে কিভাবে কি হয়। স্রোতটা আমরা কি সাধারণত এইভাবে নেই, আমরা এইটাও জেনারেল কেস নেব, যে স্রোতটা যে কোনো একটা অ্যাঙ্গেল তৈরি করতে পারে, এটাও করতে পারে। আমরা এই কেস নিয়ে শুরু করব, ঠিক আছে? কোনোটা আসলে কঠিন না, জাস্ট তুমি বিষয়টা বুঝলেই হয়েছে। ধরো এইটা আমাদের নৌকা বলো, নাবিক বলো, সাঁতারু বলো, যাই বলো, এইটা হলো সেই আমাদের নাবিক। এই নাবিকের উপর কি, নাবিকের নিজস্ব একটা কি আছে তোমার, বেগ আছে। ধরো সেই বেগটা হলো, আমি সবগুলা করার চেষ্টা করি। এটা ধরো নাবিকের বেগ, আর এরপরে দিচ্ছি সেটা তোমার স্রোতের বেগ। আমরা ধরে নিলাম স্রোতটাও তোমার কি ইউনিফর্ম না, বা একবারে সুন্দরভাবে ইয়ের সাথে, নদীর সাথে সাথে যাচ্ছে না, একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে, ঠিক আছে? এইরকম এইরকম কেস হলে এই একটা কেস শিখলে সবগুলা অটোমেটিক ইজি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা আমরা এখন কাজ করি। এখন তাহলে এটা আমি এখন একটা কালার, তাহলে ভি এইটা ধরো তৈরি করে θ1, ঠিক আছে? আর স্রোতের বেগ ধরো এখানে কি θ2, ঠিক আছে? এটা এখন এই নাবিকের উপর তার মানে কি, এই বেগ কাজ করতেছে, এই বেগ কাজ করতেছে। আচ্ছা বেগগুলার আমি নাম দিয়ে দিই, এইটার নাম দিলাম ভি, আর এটার নাম দিলাম ইউ, ইউ ভেক্টর। তাহলে ইউ ভেক্টর মানে ইউ বেগে θ2 কোণে, এইটা কি স্রোত, এটা হলো স্রোতের বেগ। স্রোত এইভাবে প্রবাহিত হইতেছে, এইভাবে না, ঠিক আছে? যখন এইভাবে হবে এই θ2 মান কত হবে বলো তো কেউ? θ2 মান জাস্ট কি হয়ে যাবে, তখন 0 হয়ে যাবে, বাদ বাকি সব সেম। আর এখানে θ1, তার মানে নাবিক বা নৌকা এই দিকে এত কোণে রওনা দিছে, ঠিক আছে? এখন এই দুই ভেক্টর একজনের উপর ক্রিয়া করতেছে, তাহলে কি আমরা চোখে দেখবো কোনটা বলো তো? আমি প্রথমে একটা কথা বলে নিছি যে আমরা চোখে কোনটা দেখি, লব্ধি দেখি, ঠিক আছে? তাহলে এই দুই ভেক্টরের লব্ধি কোন দিকে হবে? আর বানায় দাও একটা, আর এটাও বানিয়ে ফেলি। ওকে, এখন কাহিনী হলো আরও কিন্তু একটা কোণ উৎপন্ন করবে, কার সাথে? আমরা সবকিছু ধরো আমরা এইটাকেই অ্যাক্সিস ধরবো, ঠিক আছে? এইটাকে আমাদের কি মেইন অ্যাক্সিস। তাহলে আমি আর আমাদের কোন মাপার ইটা রেফারেন্সটা হলো তোমার এইটা। তাহলে আমার দুইটা রেফারেন্স নেওয়া লাগে। আমি এই দিকের সকল কাজকে কি ধরবো, প্লাস ধরবো, আর অ্যাঙ্গেলের প্লাস হবে হইলো তোমার এইটা, ঠিক আছে? তাহলে এইটা যদি আমার মেইন অ্যাক্সিস হয়, তাহলে এটার সাথে লম্ব অক্ষ, লম্ব অক্ষ কিভাবে নেব? মেইন অ্যাক্সিস এটাকে ধরি, তাহলে কি আমি কি এই দিকে যাব নাকি এই দিকে যাব 90 ডিগ্রি বলো তো? ক্লক ওয়াইজটাকে আমি কিন্তু পজিটিভ ধরছি, তাহলে এইভাবে 90 ডিগ্রি গিয়ে আমার এইটা কি হবে, লম্ব অক্ষের পজিটিভ দিক, ঠিক আছে? তাহলে এটাও আমি একটু ডট ডট ডটেড লাইন দিয়ে এটা বুঝিয়ে দিই। ডটেড লাইন নেই, এইটা হলো আমার লম্ব অক্ষ, ঠিক আছে? তাহলে আমি এখন যদি বলি, তাহলে দেখো এখন আমার সব
দেখো তো এখানে সকল কোণ কিন্তু কি এক কক্ষের সাথে নেওয়া হয়েছে, তার মানে যার সাথে নেওয়া হয়েছে তার সাথে যখন আমরা ভাঙ্গাভাঙ্গিতে যাব সবকিছুর তোমার যার সাথে নেওয়া হয়েছে তার সাথে কি যাবে বলো তো, কস। আর যার সাথে নাই তার মানে এই অক্ষ বরাবর কি যাবে, সাইন। একেবারে ইজি, ঠিক আছে। এই যে সবকিছুর সাথে কোণ নেয়ার এটা হলো সুবিধা, তোমার কাছে এত কিছু চিন্তা করা লাগবে না। এটা আমি একটু আবার লিখি, আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা ভাই আর এইটা আমি নাম দিলাম হলো তোমার, এটা ছিল হলো থিটা ওয়ান, আর এটা নাম দিয়ে দিলাম হলো আলফা দিলাম, ঠিক আছে, আলফা দিলাম। তাহলে প্রত্যেকটা একটা ভেক্টর, প্রত্যেকটা ভেক্টরেরই একটা দিক হিসাবে আমি কি দিয়ে দিছি, কোণগুলো দিয়ে দিছি, ঠিক আছে। এটার নাম আমি দিয়ে দিই আর ভেক্টর। তাহলে আমরা নৌকা বা নাবিকটাকে এই বরাবর আলফা অ্যাঙ্গেলে আর বেগে যাইতে দেখবো, ঠিক আছে। এটা হলো আমরা চোখে দেখবো, ঠিক আছে। এইবার আসি অ্যানালাইসিসে। বিভিন্ন রকমের অ্যানালাইসিস হইতে পারে এখানে। প্রথমত দেখি এইভাবে যদি কাজটা করে তাহলে ওর নদী পার হইতে কত সময় লাগবে, এইটা একটু বের করি, ঠিক আছে। প্রথম কাজ হলো নদী পার হইতে কত সময় লাগবে। এরপরে কাজ, আচ্ছা আমি এই ধরনের প্রবলেম সলভের সময় আমি একটা তোমাদের কথা বলবো, সেটা হলো এই ধরনের প্রবলেম নদী নৌকা হোক আর তোমার যে কোনো ধরনের প্রবলেম হোক, যদি তুমি করতে পারো, সর্বপ্রথম যে কাজটা করবে যত রকমের ভেক্টর আছে তাদের তুমি কি করবে, উপাংশে বিভক্ত করে নিবে। এখানে দেখো এটা আমার কি হয়ে গেছে, এক্স অক্ষ, এটা আমার অক্ষ হয়ে গেছে। তাহলে আমার প্রথম কাজ হবে যতগুলা ভেক্টর আছে ওই ভেক্টর গুলাকে কি আমি কি করব, উপাংশে বিভক্ত করে নেব। উপাংশে বিভক্ত করে, কারণ উপাংশে বিভক্ত করলে আমি মেইন ভেক্টর নিয়ে কাজ করা যতটা না সহজ, তার থেকে উপাংশ নিয়ে কাজ করা কিন্তু ইজি। সেই জন্য আমরা এই কাজটা করব, যে আমি সমাধানে যাওয়ার আগেই আমি কি ঠিক করে নেব, যে এই উপাংশগুলা যে যে উপাংশ আমার লাগবে সেই সেই ভেক্টর গুলাকে আমি উপাংশে বিভক্ত করে নেব। তাহলে প্রথম কাজ দেখো, প্রথম কাহিনী হলো দেখো এই চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা দেখতে পাচ্ছি হলো, ধরো আমি এখনো কোনো কোশ্চেন জিজ্ঞেস করিনি, কি দেখতে পাচ্ছি জাস্ট আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। এখানে কিন্তু আমি ভেক্টর চিহ্ন দিছি, ঠিক আছে। এইখানে ইউ দ্বারা জাস্ট মানটাই বুঝাইছি, আর ইউ এর দিক তো আমি দিয়ে দিছি, ভি এর দিক দিয়ে দিছি, আলফার দিক দিয়ে দিছি, ঠিক আছে। যখন এই কাহিনীটা হয়ে গেছে, এখন এই এক্সপ্রেশনের ওপর কিন্তু আমি চাইলে এখন কি লম্বাংশ উপপাদ্যটা ইউজ করতে পারবো। লম্বাংশ উপপাদ্য কিভাবে ইউজ করা যায়, এর মানে কি, আর এক্স ইজ ইকুয়াল টু কি, ইউ এক্স প্লাস ভি এক্স, ঠিক আছে। তাহলে আর ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস ভি ওয়াই, ঠিক আছে। এরকম। আচ্ছা তোমাদের একটা মজার কাহিনী বল, যদি এইরকম যদি হইতো কোনো এক্সপ্রেশনে যদি এইরকম হইতো, আর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর, তখন তুমি এর উপর লম্বাংশ উপপাদ্য কিভাবে খাটাইতে, সেম, একেবারে সেম। তুমি তখন কি লিখতা, আর এক্স ইজ ইকুয়াল টু, কেউ কি বলতে পারবে এটা, আর এক্স ইজ ইকুয়াল টু কি লিখবো বলো তো দেখি, কমন সেন্সে কি বলে। এখানে কিন্তু যোগ নাই, ভাই বিয়োগ এ আছে। এক্স এক্স ওকে প্লাস আচ্ছা, বি এ এক্স মাইনাস এক্স সি এক্স দেন তারপরে তারপর কি লিখবো বলো রাফিন। প্লাস বি এক্স প্লাস ওকে বি এক্স প্লাস ইন্টু মাইনাস সি এক্স তারপরে মাইনাস সি এক্স। মাইনাস সি এক্স, শিওর রাফিন, মাইনাস সি এক্স নাকি ভাই প্লাস সি এক্স বলো। ভাই মাইনাস দিয়ে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্লাস সি এক্স হবো মনে হয়। ওই একই হইলো তো, আচ্ছা মাইনাস সি এক্স। আচ্ছা, ওই তো, তাইলে ওইটা হইলে তো একই হইলো। মেইন কথা মাইনাস সি এক্স লিখবো নাকি প্লাস সি এক্স লিখবো বলো। ভাই প্লাস সি এক্স। আচ্ছা প্লাস সি এক্স, রাফিন মাইনাস সি এক্স মাইনাস সি এক্স। আচ্ছা অ্যান্সার হবে হলো মাইনাস সি এক্স। পারভেজ প্রথমে ঠিক ছিল, বুঝছো, এই যে কনফিডেন্সের অভাব, এইখানে মাইনাস সি এক্স দেওয়া লাগবে। মেইন কথা আমি কি বলছি, এই লব্ধিটা তো যোগের মাধ্যমেও হইতে পারে বিয়োগের মাধ্যমেও হইতে পারে, আমি কিন্তু প্রথম দিকেই ক্লিয়ার করছি। আমি আবার বলি, আমি যে ছোট ছোট কথাগুলা বলি, এই ছোট ছোট কথাগুলার কিন্তু ইম্প্যাক্ট পুরা তোমার কি ফিজিক্সের উপরই পড়বে, এই কথাগুলো স্কিপ করবে না। আমি কিন্তু তোমাদের মনে পড়ে কিনা, আমি কিন্তু প্রথমেই একদিন বলছিলাম
যে লব্ধি কিন্তু জাস্ট যোগ করে হয় না, লব্ধি বিয়োগ করে হইতে পারে। তো আমার যোগের ক্ষেত্রে আমি যেটা ইউজ করব, যোগের ক্ষেত্রে যদি আমার এরকম হয়, দেখো এখানে যোগের জন্য আমি এইভাবে লিখছি, তাহলে বিয়োগের ক্ষেত্রে এরকম হবে না কেন? ইজিলি। মেইন কথা দেখো, আমি লম্বাংশ উপপাদ্য আমি কার উপর দিছি? আমি কি যোগ বিয়োগের উপর দিছি নাকি লব্ধির উপর দিছি বলো তো? লব্ধির উপর আমি কথা বলছি, যে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ তোমার কি যে ভেক্টর দ্বারা লব্ধি তৈরি হয়েছে তাদের এক্স অক্ষের বা ওই যে অক্ষ নিয়ে কাজ করবে ওই অক্ষগুলার সমষ্টি। এখন সমষ্টির মধ্যে কিভাবে কি হবে না হবে হবে সেটা তোমার এই এক্সপ্রেশন বলবে। এখানে প্লাস আছে প্লাস দিবে, মাইনাস আছে মাইনাস দিবে, ঠিক আছে? পারভেজ, রাফিন, রাকিব, ভাই ক্লিয়ার কিনা? ভাই একটা প্রশ্ন জি ছিল। ভাই। হ্যাঁ রাফিন বলো। ভাই যদি যে এই এক্স অক্ষ বরাবর যে আছে মানে উপাংশটা আছে এখানে হুম হচ্ছে এ কস থিটা তারপরে হ্যাঁ ঠিক আছে, এ ইউ কস থিটা কস লিখবা। থিটা ইউ কস হুম থিটা অন যে ভাই এটা কি এক্স অক্ষ বরাবর বেগ মানে এক্স অক্ষ বরাবর কি বেগও বোঝাবে মানে হ্যাঁ এক্স এক্স অক্ষ অক্ষের বরাবর উপর বেগ বুঝাবে, হ্যাঁ। মানে এইটা হ্যাঁ আসলে কি বুঝায়? এটা বুঝায় হলো তোমার এইটা বুঝায় হলো তোমার এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর কতটুকু মান আছে, যে ওর তো নিজে একটা বেগ, এটা তো নিজে একটা বেগ, এই বেগের এক্স অক্ষ বরাবর কতটুকু প্রভাব বিস্তার করতেছে সেটা হলো এতটুকু মান। আর এইটা হলো এক্স অক্ষ বরাবর ওর প্রভাব, এটা হলো এক্স অক্ষ বরাবর ওর প্রভাব। তোমার কোশ্চেনটা কি এটাই ছিল নাকি আরেকটা? জি আমি কি ভাই ক্লিয়ার করতে পারলাম? জি ভাই এগুলো জাস্ট এটাই। প্রভাব, উপাংশ মানেই প্রভাব আর কিছু না। তার মানে এইটা দিয়ে আসলে কি করি, আরো যখন আমরা একটু কাজ করব তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আমি এখন ভাষাগত ভাবে বুঝাইলে তোমার জিনিসটা আরো কঠিন হয়ে যাবে। আমি বিষয়গুলো আমি কিছু প্রবলেম সলভ করে জিনিসটা তুমি একলাই বুঝতে পারবে। চলো এইগুলো নিয়ে একটু কাজ করি। তাহলে এইটা বোঝা গেল, এখানে এরকম এখানে এরকম, আর এক্স আর ওয়াই। আমার যদি আর একটা অক্ষ থাকতো আমি আর জেড নিয়েও কাজ করতাম, কিন্তু এখানে জেড অক্ষ বরাবর যা আছে সেটা জিরো হয়ে আছে, কারণ আমরা এখানে 2D তে কাজ করতেছি, ঠিক আছে? ওকে, এইবার এখন তাহলে আমার কি জানা লাগতেছে? ইউ এক্স ভি এক্স ইউ ওয়াই ভি ওয়াই বের করে ফেলো। তাহলে দেখো আর এক্স কিভাবে বের করা যায় বলো তো? এটা আমি একটু এখানে নিয়ে আসি। আর এক্সটা কিভাবে লেখা যায়? ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ আর ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ। মানে আর এক্স এর মান এখন কত হবে? আর এক্স এর মান আমি ইউ জানতে কস চাচ্ছি। থিটা 2 প্লাস ভি কস আচ্ছা থিটা 1 আচ্ছা, ইউ কস থিটা 2, ওকে। আচ্ছা দেখি, ইউ কস থিটা 2, হ্যাঁ ঠিক আছে, প্লাস আর ভি 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 কস কস থিটা 1 থিটা অন। এখন আমি কিন্তু বলছিলাম আর কেউ ভাঙ্গা যায়, তার মানে আর এক্স একেও কিন্তু ভাঙ্গা যাবে। এইটা যদি আর হয়, এটা যদি আলফা হয়, তাহলে আর এক্স ইজ ইকুয়াল টু কি? আর কস আলফা লেখা যায় না? এটাও লেখা যায় কিন্তু, আর কস, এই জিনিসগুলো আমি একটু নিচে নিয়ে আসি। দেখো, এমন না যে যেগুলা দিয়ে তৈরি হয়েছে আর তৈরি হয়েছে শুধু ওইগুলাকে ভাঙ্গা যাবে এমন না, তুমি আর কেউ ভাঙতে পারবে। মেইন কথা ভেক্টর হইলেই ভাঙতে পারবে, কোনো প্যারা নেই। আর কস আলফা ইজ ইকুয়াল টু এই যে, এটা হলো আমার এক্সপ্রেশন। এটা বোঝা গেল কি? এইটাই এইটাই তোমার লম্বাংশ উপপাদ্য আমরা এখানে ইউজ করলাম, আর কিছু না। একইভাবে তাহলে ওয়াই এর ক্ষেত্রেও তো আমরা ইউজ করতে পারবো এটা। দেখো তাহলে কি, আর ওয়াই এর ক্ষেত্রে এখন সরাসরি চলে যাবে কি সাইন, আর সাইন আলফা ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা 2 প্লাস ভি সাইন থিটা 1। কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? আমরা দুইটাই কোশ্চেন দিয়ে দেবো। কারো কোনো কোশ্চেন আছে? রাফিন, পারভেজ, কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। বলো। আচ্ছা, এখন এইটা কিন্তু ছিল বেগ, এই বেগে এই পথ ধরে ও যাচ্ছে, তার মানে দূরত্বের একটা, আমার সরণের একটা ভেক্টর নেওয়া লাগবে, বেগ বরাবরই সরণ হবে, তার মানে এইখান থেকে এইরকম এই দিকে একটা কি সরণের ভেক্টর আমার অঙ্কন করা উচিত, ঠিক কিনা বলো? এটা কিন্তু আমি বেগের ভেক্টর আঁকাইছি, আমি কিন্তু রাস্তার ভেক্টর আঁকাই নাই, যে পথ ধরে যাবে সেটা কিন্তু আঁকাই নেই এখন। দেখো তো,
ভি এটাও বেগ, ইউ এটাও বেগ, আর এটাও বেগ, ইউ বেগ, এটাও বেগ, এটাও বেগ। এই তিনজনের মধ্যে যোগ দিছি, ভালো কথা, যোগ বিয়োগ যাই হোক, এই দুইটা যোগ দিয়ে এটা পাইছি। তার মানে বেগ বেগ সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। এখন সরণ সম্পর্কে আমি ধারণা নিতে চাই। সরণ কোন দিকে হবে? ওই যে দিকে ওর বেগ, লব্ধি বেগ, লব্ধি বেগেরটাই তো আমরা দেখবো। লব্ধি বেগ আমাকে বলতেছে কি এই দিক বরাবরও যাচ্ছে, তাহলে এই দিক বরাবরই কি আমার কি সরণ হবে? এইখান থেকে কোন পর্যন্ত? এই পর্যন্ত। তার মানে কি আমার এইখান থেকে টোটাল এতটুকু আমার কি সরণ হবে। আমি এটা একটু ছোট করে আঁকাই, তাহলে বিষয়টা বুঝতে ইজি হবে। এটা আমি ধরো 8, আমি একটু ছোট করে আঁকাইলাম, ঠিক আছে, যাতে আমি সরণ ভেক্টরটা আমি আঁকাইতে পারি ইজিলি। একটা বিষয় কি বুঝতে পারছো যে সরণ আর এর যে দিক আর সরণের দিক সেম দিক হবে, এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? এইগুলো কিন্তু রিয়েল লাইফের অবজারভেশন, এটা কিন্তু তোমাকে বলে দেবে না, তোমার বোঝা লাগবে যে আমি লব্ধি ও যেই দিকে যাচ্ছে আমার সরণ ওই দিকে হবে। তার মানে সরণ এইখান থেকে যদি আমি এরকম একটা এস ভেক্টর নেই, সেই এস ভেক্টরটাও আসলে কি হবে, তারও অ্যাঙ্গেল কত হবে? আলফা হবে। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? পারভেজ, রাকিব, হালকা পাতলা ডাউট থাকলে বল। ওকে, তাহলে ওই কাজটাই করব। চলো আমরা আর একটা ভেক্টর নিই। কি কালার ইউজ করা যায়? এজ ভেক্টর দেখো আমি একবার এত বড়ই দিয়ে দিলাম, ঠিক আছে। এজ ভেক্টরটা বড়, তার কারণ কি এতটুকুই ওর সরণ, মানে ওর সরণ কতটুকু হয়েছে, এইখান থেকে এতটুকু ওর কি হয়েছে, সরণ হয়েছে, ঠিক আছে, এতটুকু ওর সরণ হয়েছে। আর এই সরণ ঘটানোর জন্য দায়ী কে? এই যে এই বেগ আর। তার মানে কি এখন হইতেছে আর বেগে ও এই দিকে এস পরিমাণ সরণ ঘটাইছে, এটার নাম আমি দিয়ে দিলাম এস। দেখো আমি অ্যানালাইসিস গুলা কিন্তু ধীরে ধীরে করতেছি, অ্যানালাইসিস বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে ম্যাথমেটিক্স তো সবাই পারবে, ম্যাথমেটিক্সের কাহিনী আলাদা। এই পর্যন্ত ক্লিয়ার? এস ভেক্টরের জি কাহিনীটা ভাই। ধরো, ধরো আমি এইদিকে জি ভাই। ইউ বেগে যাচ্ছি, ইউ বেগে আমি কি 100 কিলোমিটারও যাইতে পারি, 200 কিলোমিটারও যাইতে পারি, ঠিক না? ওই যে একটা ধরো মোটর সাইকেলে আমি যাচ্ছি, মোটর সাইকেলের বেগ হলো ধরো 40 কিলোমিটার পার আওয়ার। এখন 40 কিলোমিটার পার আওয়ারে আমি যদি বেশিক্ষণ চালাই, তাহলে কি বেশি যাব, কম চালাইলে কম যাব। স্পিড কিন্তু এটা আছে বা গতি কিন্তু এটা আছে। একইভাবে এইটা হলো আমার বেগ, আর বেগে আমি এইদিকে এস পরিমাণ সরণ ঘটাইছি, এস কতটুকু, এখান থেকে এতটুকু। কথা ক্লিয়ার? বিন্দু মাত্র ডাউট থাকলে এইগুলা কিন্তু আমার ম্যাথের অংশ না, এইটাই আমার ফিজিক্স, যে আমি রিয়েল লাইফের প্রবলেমটাকে আমি অবজারভেশনের মাধ্যমে এখানে নিয়ে আসতে পারতেছি কিনা। রাফিন, এই অ্যানালাইসিস জি ভাই গুলো ক্লিয়ার। বোঝা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অ্যানালাইসিস যে বুঝতে পারতেছে সে এই পর্যন্ত আসতে পারতেছে, মানে এক্সপ্রেশনটাই যদি আমি দাঁড় না করাইতে পারি, ওই এক্সপ্রেশনটাকে তো আমার সলভ করা লাগবে। এক্সপ্রেশনটাকে তুমি কিভাবে নিয়ে আসবে, ওইটা তোমার অ্যানালাইসিস, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ভালো থাকা লাগবে, সেটাই নিয়েই আমি আলোচনা করতেছি। ওকে, তাহলে এটা হলো, দেখো আমরা প্রত্যেকটা ভেক্টরকে কি কি করছি, আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষতে বিভক্ত করছি। এখন এস এরও কিন্তু কি আমরা চাইলে কি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর বিভক্ত করতে পারি। এস এক্স, এস এক্স সমান কি লেখা যায় বলো তো? এস এক্স একইভাবে এস এক্স মানে আমি সরণ, এই যে কোনো কিছুই না, সরণ ভেক্টরটাকে আমি ভাঙতে চাচ্ছি যে এক্স সরণের এক্স অক্ষ বরাবর কতটুকু উপাংশ আছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু উপাংশ আছে। এস এক্স, তাহলে দেখো এটা কি এস কস আলফা। কার কোনো কোশ্চেন? আলফা কি জন্য লিখলাম? ওই যে আগেই বলছি যে এস এর জন্য আলাদা আলফা আসবে না, আলাদা থিটা আসবে না, কারণ এস এর ডিরেকশনও যা আর এর ডিরেকশনও তাই, সেই জন্য দেখো আলফাই নিয়ে নিছি। অ্যান্ড দেখো এস ওয়াই ইজ ইকুয়াল টু এস সাইন আলফা। কার কোনো কোশ্চেন আছে কিনা? আর এইটা কিন্তু আমরা জানি, এখানে দেখো এইখান থেকে আমরা লিখতে পারবো আর, দেখো এটা কিন্তু আমরা আগেই শিখছি, আর ইজ ইকুয়াল টু আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর। এটা নিয়ে কি কার কোনো সমস্যা আছে? একইভাবে কি এটা কি জন্য লিখলাম, এইটা লিখলাম এই জন্য যে আর কে আমরা কিভাবে ভাঙছিলাম, এক্স এ ভাঙছিলাম, ওয়াই এ ভাঙছিলাম, সেই জন্য কি ওই যে দুইটাতে ভাঙছিলাম তাকে কি আবার কি
আগের ফরম্যাটে নিয়ে আসা যাবে। আবার এস কেও যে ভাঙলাম, এইটা কি এস এক্স প্লাস এস ওয়াই ইজ ইকুয়াল টু কি এস, এটাও লেখা যাবে। দেখো আমি সকল প্রকারের অ্যানালাইসিস করতেছি, এমন না যে আমার এই এক্সপ্রেশনটা লাগবে, লাগতেও পারে নাও পারে, আমি অ্যানালাইসিস করা শেখাচ্ছি তোমাকে, ঠিক আছে? যে এইটা আমার হইতে পারে যে আমার প্রবলেম, যে প্রবলেম তোমাকে দেবে এই লাইনটা লেখার দরকার নাই, কিন্তু আমি আমি এর আগে যত কিছু শিখাইছি সব কিছুটাই আমি তোমার সাথে কি করতে চাচ্ছি, রিক্যাপ করাইতে চাচ্ছি, ঠিক আছে? এইখানে যেমন তুমি ইউ কস থিটা 2 আর দেখো ইউ এক্স ইউ ওয়াই বের করছিলা, ইউ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, ইউ এক্স প্লাস ইউ ওয়াই, তারপর ভি, ও আবার উপরে কিন্তু তোমার ভেক্টর চিহ্ন দিতে হবে। আবার ভি এক্স, সরি ভি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, ভি এক্স প্লাস ভি ওয়াই। একইভাবে এস ইজ ইকুয়াল টু এস এক্স প্লাস এস ওয়াই। ওই যে আমরা বলছিলাম না যে ভাঙ্গাও যায় আবার গড়াও যায়, ঠিক আছে? কারো কোনো ডাউট আছে কিনা? এগুলো কিন্তু আগের পর, আমি আবার একটু তোমাদের রিক্যাপ করাচ্ছি। এস ভেক্টর ইজ ইকুয়াল টু তোমার এস এক্স ভেক্টর প্লাস এস ওয়াই ভেক্টর। এইখানে এটা দেওয়ার দরকার নেই, কারণ আমি এক্স এর ফরম্যাটটা আমি জাস্ট মান দিয়ে দিছি এখানে। এই পর্যন্ত বোঝা গেল কিনা? এই পর্যন্ত বোঝা গেলে আমাদের মেইন কাজ শেষ। এরপর আমরা শর্ত অনুযায়ী জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু ডেভেলপ করব। এ পর্যন্ত কার কোনো সমস্যা? ভাই ওকে, এখন দেখো আমি কি বলছিলাম, মাঝে মাঝে তোমার এই সমস্যাগুলো হয় যে এস ভেক্টর, এই কথাটাকে আমি লিখতে পারবো যে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইজ ইকুয়াল টু এস ভেক্টর, এটা কি লেখা যাবে সামহাউ? দেখি তো কি অ্যান্সার দাও। না ভাই, আচ্ছা পারভেজ বললো না, রাফিন? এগুলো কোশ্চেনটা কিন্তু বুঝিনি আমার একটু বলতো। ইউ প্লাস, দেখো আমি ইউ, দেখো ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু আর লিখছি, ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু এস লেখা যাবে কিনা? এই জি ভাই চিন্তাগুলো, লেখা যাবে। আচ্ছা লেখা যাবে, রাফিন বললো লেখা যাবে। আর রাকিব, রাকিবুল? না ভাই লেখা যাবো না। আচ্ছা, লেখা যাবে কি জন্য এইটার ব্যাখ্যা দাও, আর লেখা যাবে না কি জন্য এটারও ব্যাখ্যা দাও দেখি। ভাই লেখা যাবো না ভাই, কোন এখানে একটাই ভাই আলফাই ফিক্সড হয়ে আছে, আর লেখা যাবো না বলে কি এর জন্য ভাই ওইটা, মানে এখানে কোন দুইটা ভাই, কোন দুইটা, কোন দুইটা কোথায়? ওই আমি আপনার জাস্ট থিটা ধরো কোন টনের চিন্তাবাদ, এখানে কোনের কোনো কাহিনী নেই, দুইটা ভেক্টর যোগ দিয়ে আমি তৃতীয় একটা ভেক্টর পাইতেই পারি, সেখানে এটাও ভেক্টর এটাও ভেক্টর এটাও ভেক্টর, আমি এটা লিখতে পারবো কিনা? এখানে কোনের হিসাব নাই, কোন তোমাকে ডিস্টার্ব করতেছে না এখানে। ভাইয়া এখানে লব্ধি আর যে লব্ধি যে আছে ভাইয়া, ওইটা ওই বেগটা একটু হচ্ছে স্মরণ হইতেছে, মানে ওই বেগের ওই অংশটুকু হচ্ছে স্মরণের দিকে যাচ্ছে। তো যদি আর আচ্ছা, আর উপাংশ সমান সমান তাহলে তো এস উপাংশ লেখা যায় নাকি? এইটা একটু পরে আমি এটা কি করতেছি, মেইন কথা দেখো, আর আর এর উপাংশ ইজ ইকুয়াল টু এস এর উপাংশ, এইটা না। এইখানে মেইন কাহিনী হলো দেখো, আর এক জিনিস এস আর এক জিনিস, দুইটা আলাদা পুরো ভিন্ন জিনিস, ও জি ভাই দিক একটু এক হই, এইটাই মেইন। আমি একটা জিনিস বলছি না যে সমজাতীয় রাশির মধ্যে যোগ বিয়োগ করা যায়। এইখানে দেখো তো, ইউ এর পরিচয় কি, ইউ একটা বেগ, ভি এর পরিচয় কি, ভি একটা বেগ, আর এর পরিচয় কি, আর একটা বেগ, কিন্তু এস, এস এর পরিচয় কি, ও একটা সরণ। দেখো আমি দুইটা বেগ যোগ দিয়ে কি আমি ত্বরণ পাবো? দুইটা বেগ যোগ দিয়ে আমি বেগই পাবো। দুইটা সরণ যোগ দিয়ে কি আমি বেগ বেগ পাওয়ার আশা করব না, আমি বেগ, দুইটা সরণ যোগ দিয়ে আমি সরণই পাবো, ঠিক আছে? মেইন কনসেপ্ট হলো এইটা, যে সমজাতীয় রাশির মধ্যে যোগ বিয়োগ করে আমি কি সমজাতীয় রাশি পাবো, ঠিক আছে? ছিল না ভাই। আমি কথা বুঝাইতে পারছি? হ্যালো জি ভাই এই পারভেজ, রাকিব, বিষয়টা বোঝা গেছে? আমার আলফা যে যে কোনো কিছু হইতে পারে, আলফা তো জাস্ট দিক বুঝাইতেছে। মেইন কথা দুইটা ভেক্টর যোগ দিলে আমি তৃতীয় ভেক্টর পাবো। এখন সেই ভেক্টরটা আর লিখতে পারছি, ভালো কথা, সেখানে এস লেখা যাবে কিনা, আরও একটা ভেক্টর এসও ভেক্টর, আর লিখতে পারলে আমি এস লিখতে পারলাম না কি জন্য, এইটা হলো কথা। আরও তো তোমার আলফা কোণ উৎপন্ন করছে, এসও তো আলফা কোণ উৎপন্ন করছে, তাহলে আর লিখতে পারলে এস আবার কি দোষ করলো? দোষ হইলো ওইখানে যে এস এর সাথে ইউ ভি এর কি সমজাতীয়তা কি এক না, এস এক টাইপের রাশি, ইউ ভি এক টাইপের রাশি, ঠিক আছে? তাহলে ইউ ভি যোগ দিয়ে আমি কি ইউ ভি এর টাইপের রাশি আমি কি পাবো? ইউ ভি এর টাইপ কি বেগ, তাহলে এর টাইপের, তাহলে আর যে আমি পাচ্ছি আরও কি বেগই হওয়া লাগবে।
কিন্তু এস তো এখানে বেগ না, তার মানে এস পাওয়ার কিন্তু কোনো এখানে চান্সই নেই। তাহলে ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু এস, এই চিন্তা ভাবনা যাতে মাথায় জীবনেও না আসে। দেখছো এই জিনিসগুলো না হুটহাট করে কি তোমার মাথার ভিতর কি হুটহাট এইগুলো চিন্তা ভাবনা এসে পড়ে, সেই জন্য আমি এই জিনিসটা আগেই ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। এইবার আসি, এইবার রাফিন একটা কথা বলছে, ওই কথাটার সাথে কি যোগ করলে ওটা ঠিক হয়ে যাবে আমি ওটা ই করবো, ঠিক আছে। যে আর এর উপাংশ ইজ ইকুয়াল টু এস এর উপাংশ, বিষয়টা মানে উপাংশ সমান সমান উপাংশ কিছু একটা লেখা যাবে, কিন্তু পুরো এর সাথে কিছু একটা অ্যাড করা লাগবে। দেখো কিভাবে। তাহলে এস এর উপাংশ আমি বের করছি, এক্স এস ওয়াই বের করছি, ঠিক আছে। এস এক্স টাকে যদি আমি আঁকাইতে চাই তাহলে এস এক্স আসলে কি হবে, এক্স অক্ষ বরাবর। ওই যে উপাংশ আমরা কিভাবে বের করি, যে এইখানে যদি আঁকাইতে চাই এতটুকু আমার কি হবে এস এক্স, ঠিক না। আর এস ওয়াই কতটুকু হবে, এই যে ওয়াই অক্ষের উপর যতটুকু ছায়া, এই এতটুকু আমার কি হবে এস ওয়াই। এটা নিয়ে কারো কোনো সমস্যা, কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, ভাই ঘুম ধরে গেছে? হ্যাঁ ভাই। আচ্ছা, প্যারা নাই। এই দিনে ঘুম এতটুকু নেই হইলো তো। আমার, এতটুকু হইলো আমার এস এক্স। আর বেশ তো সারা রাত পরে, আর সকালে ঘুম পাড়া পারে না আজকে। আর এতটুকু আমার কি এস ওয়াই। এইবার দেখো আমার ইউ ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ আছে, হ্যাঁ আছে। আর এরও এক্স অক্ষ বরাবর উপাংশ আছে, হ্যাঁ আছে, ভালো কথা। এখন দেখো আমরা কোথা থেকে শুরু করব, এখন দেখো এইখান থেকে এই পর্যন্ত যাইতে তো কিছু না কিছু টাইম লাগছে, সেই টাইমটা তো আমাদের ধরা লাগবে, সেটা আমরা ধরে নিই চলো। সেই টাইমটা ধরলাম আমি টি। এই যে ঘটনাটা ঘটতে কত টাইম লাগছে, টি সময় লাগছে। এখন এই টি কে আবার ভাঙতে যায় না, বুঝছো, কারণ টি একটা স্কেলার রাশি। টির কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে কিছু নাই, ঠিক আছে। এই যে সব চিন্তা ভাবনা উদ্ভট চিন্তা ভাবনা যাতে মাথায় না আসে, কি জন্য আসা যাবে না সেটাও বলে দিলাম, যে টি একটা স্কেলার রাশি। টি এর এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিয়ে কোনো কোশ্চেনই আসবে না, ঠিক আছে। আমার এক্স অক্ষ বরাবর আমি যখন কাজ করবো তখনও কি টি থাকবে, ওয়াই অক্ষ বরাবর যখন কাজ করবো তখন টি থাকবে, একে ভাঙ্গার কোনো সুযোগ নাই। কথা ক্লিয়ার? এইবার দেখো তাহলে টি সময়ে আর বেগে এস সরণ ঘটছে, ভালো কথা। তাহলে এটার জন্য আমরা আর এই আমরা সকল বিষয়টা আমি ধরে নিলাম যে এখানে কোনো ত্বরণ নাই। তার মানে কি ইউ একটা কি সমবেগ, ভি একটা সমবেগ, দুইটা সমবেগ যদি তুমি যোগ দাও তৃতীয় যে লব্ধি পেবা সেটাও সমবেগই হবে। তার মানে আর কিন্তু কি সমবেগ, এটা আমি একটু লিখে দিই। আর এখানে কি সমবেগ, তাহলে আর বেগে আর সমবেগে টি সময়ে এস সরণ ঘটে। এইটাকে দেখো তো সমবেগের ক্ষেত্রে আমরা দেখো তো কি এস ইজ ইকুয়াল টু ভিটি লিখতে পারি না। তার মানে এটা দেখো তো এস ভেক্টর ইজ ইকুয়াল টু কি ভি। মেইন কথা সূত্র কি এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি। এখানে ভির কাজ কে করতেছে, ভির এস এর কাজ তো এস করতেছে, ভালো কথা। ভির কাজ কে করতেছে আর না, আর ইন্টু টি। কার কোনো কোশ্চেন আছে? এইখানে এই ভি মানে আবার এই ভি মানে ই করে দিও না। মেইন কথা যে বেগে যাচ্ছে দেখো তো কি আর বেগে এস স্মরণ হয়েছে না, আর বেগে এস স্মরণ হয়েছে টি সময়, সেই জন্য আমি সূত্র লেখার কথা সূত্র লিখলাম, কিন্তু ভির জায়গায় কি আসছে আর চলে আসছে। কথা ক্লিয়ার? রাফিন, পারভেজ, রাকিবুল? জি ভাই। হ্যাঁ ভাই। ভাইয়া তাহলে সময় ইকুয়াল টু সরণ বাই লব্ধি বেগ নাকি? ইয়েস, অবশ্যই, নাইস। সময় ইজ ইকুয়াল টু স্মরণ বাই লব্ধি বেগ, এটাও লিখতে পারো। টি ইজ ইকুয়াল টু এস বাই আর, ঠিক আছে। এটা আমরা পরে কাজ করতেছি। মেইন কথা এই জিনিসটা বোঝা গেল কিনা? জি ভাই। এটা বোঝা গেছে। এখন দেখো এইবার কাহিনী করব, চলো। এখন এস ইজ ইকুয়াল টু যখন কি আর টি, এই জিনিসগুলাকেও আমি চাইলে কিসে কনভার্ট করতে পারবো, যে এক্স আর ওয়াই, মানে এক্স এর জন্য আমি কি এই সেম এক্সপ্রেশনটা লিখতে পারবো। এইখানে এই বেচারা কি বলতেছে যে এস কিন্তু কি ছিল লব্ধি সরণ ছিল। লব্ধি মানে কি যেটা আমরা চোখে দেখি, চোখে আমরা কি দেখতেছি এইখান থেকে এতটুকু সরণ হয়েছে না। আর এস এক্স কি এক্স অক্ষ বরাবর সরণ, এস ওয়াই কি ওয়াই অক্ষ বরাবর সরণ। তার মানে আমি যদি বলি ও এইভাবে এতটুকু গেছে, যে কথা
আমি যদি বলি নৌকাটা এইভাবে এতটুকু গেছে, এইভাবে এতটুকু গেছে, সেম কথা। কথা বোঝা গেছে? এখন কাহিনী হলো, যখন এস এই এক্সপ্রেশনটা লিখতেছি, এই এক্সপ্রেশনে আমি প্রত্যেকটা জায়গাতে আমি কি অক্ষের বিষয়টা নিয়ে আসতে পারি এই এক্সপ্রেশন থেকেই, যে যেখানে যেখানে ভেক্টর আছে সেখানে সেখানে তুমি অ্যাক্সিস বসায় দাও। তার মানে কি এস এক্স ইজ ইকুয়াল টু ভাই। আর এক্স ইন্টু টি। হ্যাঁ বল। আচ্ছা, ওই যে একটা ভেক্টরকে আর একটা ভেক্টর দিয়ে ভাগ দিলে সেটা কি স্কেলার হয়? এটা নিয়ে পরে কথা বলতেছি, এটা নিয়ে সেই জন্য আমি ওই জিনিসটা কেটে দিছি, ওইটা নিয়ে পরে কথা বলতেছি। ভাগের আমরা কোনো অপারেশনই করব না এখানে, ঠিক আছে? হ্যাঁ ভাই, ভাগের অপারেশন নিয়ে ওইটাই কোনো কথাই হবে না। ভাগের ওইটাই অপারেশন মাথায় নিয়ে আইছে। ভাগের অপারেশন নিয়ে এখানে কথা বলতে গেলে আবার পুরা কাহিনী চেঞ্জ হয়ে যাবে, প্যারা নাই, আমরা সিম্পলিসিটি মেনটেন করি। তাহলে দেখো, এই ইয়েতে যেই যেই ভেক্টর আছে, ধরো তুমি একটা এরকম লিখছো যে তোমার কি বলে, ধরো এস ইজ ইকুয়াল টু, ধরো ওই, আচ্ছা আমি সবচেয়ে ভালো হয় আমি ওই তোমরা 9-10 যেগুলো শিখছো ওইগুলো নিয়ে একটু কথা বলি। 9-10 আমরা কি কি শিখছি? এস ইজ ইকুয়াল টু কি ভিটি, আবার এস ইজ ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তারপরে কি এস ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ঠিক আছে? এইরকম। আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এরকম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এইগুলা লিখছো, এইগুলা শিখছি। এখন এইগুলা কিন্তু কি লিনিয়ার বা তোমার কি একমাত্রিকের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। একমাত্রিক তার মানে কি আমার মাত্রা যদি আমি এক রাখতে চাই এগুলো ইউজ করতে পারবো। কিভাবে? এখন তুমি চাইলে এখানে কি এইটাও লিখতে পারো, এস এক্স ইজ ইকুয়াল টু কি ভি এক্স ইন্টু টি। আবার চাইলে তুমি কি, মেইন কথা, তুমি যেই যেই ভেক্টর আসে এই ফর্মুলার মধ্যে ভেক্টর কোনটা, টি কি ভেক্টর না, এস ভেক্টর আর ভি ভেক্টর। তুমি সূত্র জানো এস ইজ ইকুয়াল টু ভিটি, এরপরে তুমি কি এইটা কি অ্যাক্সিসে নিয়ে আসতে পারবা। অ্যাক্সিসে, যে এটা তুমি নির্দিষ্ট একটা অ্যাক্সিসের ক্ষেত্রে যখন তুমি এটা অ্যাপ্লাই করবা, যে ধরো তুমি এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে চাচ্ছ, তো তখন তুমি লিখবা এস এক্স ইজ ইকুয়াল টু ভি এক্স ইন্টু টি। আবার টি এক্স লিখো না, কারণ আমি টি এক্স লেখা যাবে না কিছু না, কারণ টি ইজ আ স্কেলার, ঠিক আছে? টি কে ভাঙ্গারি কিছু নাই, সেখানে তুমি এক্স এক্স এরই কি লিখবে, ওয়াই এরই কি লিখবে, ঠিক আছে? ভাঙ্গারি তো কিছু নাই। আবার তুমি কি লিখতে পারবে এখানে এস ওয়াই ইজ ইকুয়াল টু ভি ওয়াই ইন্টু টি, এইরকম কিন্তু লেখা যাবে না এস এক্স ইজ ইকুয়াল টু ভি ওয়াই ইন্টু টি, এরকম লেখা যাবে না। তুমি একটা এক্সপ্রেশনের মধ্যে যত রকমের তোমার অ্যাক্সিস আছে সব অ্যাক্সিসই কিন্তু সেম হওয়া লাগবে, ঠিক আছে? আবার একইভাবে এইখানে দেখো ভেক্টর রাশি কোনটা, এস ইউ এ, তাহলে এদের আগে তুমি একটা অ্যাক্সিস লিখে দাও, সেটা কি এস এক্স ইজ ইকুয়াল টু কি ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, ঠিক আছে? সেম কাজ তুমি ওয়াই করতে পারবে, ওয়াই ওয়াই। এরপরে এখানে লেখো এস এক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স প্লাস ভি এক্স বাই 2 ইন্টু টি এক্স, না এক্স টির ক্ষেত্রে কিন্তু এক্স লেখা যাবে না, তাহলে এখানে কি ভি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ইউ এক্স স্কোয়ার প্লাস 2ax ইন্টু এস এক্স। বোঝা গেছে? মানে যেই সূত্র তুমি জানো ওই সূত্রটাই তুমি কি বিভিন্ন অ্যাক্সিসের ক্ষেত্রে ইউজ করতে পারো। জাস্ট তোমার মাথায় রাখা লাগবে কি, তুমি যখন সূত্রটা লিখতেছো ওই সূত্রের মধ্যে অ্যাক্সিসটা যাতে সবগুলাতে সেম থাকে, একবার খুব সহজ কথা। কথা বোঝা গেছে? রাফিন, পারভেজ, জি জি ভাই। ভাই। এখন দেখো এইটা কি ছিল, এস ইজ ইকুয়াল টু আর টি, তাহলে কি এখন এইটাকে আমি কি এর ক্ষেত্রে লিখতে পারবো, ওই যে যেভাবে আমি বললাম এস ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে আমার কি এখানে আর ওয়াই ইন্টু টি, ঠিক আছে? আর আমরা তো জানি এস এক্স প্লাস এস ওয়াই ইজ ইকুয়াল টু কি তোমার এইটি। এখন দেখো এই দুইটা মিলায়া যে এইটাই আসে, দেখো কিভাবে আসে। ধরো আমি এস এক্স প্লাস এস ওয়াই এটা করতে চাচ্ছি, ইজ ইকুয়াল টু দেখো কি আসে, আর এক্স প্লাস আর সরি আর এক্স টি প্লাস আর ওয়াই টি। দেখো এইটা যে লিখতে পারি তার তো একটা দেওয়া লাগবে, এস এক্স প্লাস এস ওয়াই এস ইজ ইকুয়াল টু কি এস না, ইজ ইকুয়াল টু এখানে টি কমন নেওয়া যায়, তাহলে আর এক্স প্লাস আর ওয়াই ইন্টু টি এটা লেখা যায়।
এখন আর এক্স প্লাস আর ওয়াই আবার কি, দেখো আর এক্স প্লাস আর ওয়াই ইজ ইকুয়াল টু তোমার কি আর। তাহলে দেখো তো, তা এইটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি, যে আমি পার্টিকুলার এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে কাজ করাও যে কথা, আমার পুরো এটা নিয়ে কাজ করাও সেম কথা, ঠিক আছে। তার মানে আমি যেটা দেখতেছি দেখতেছি কিন্তু আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ কিন্তু ইন্ডিভিজুয়াল দেখতেছি না, যে ও আগে এই পর্যন্ত গেছে তারপর আবার এই পর্যন্ত গেছে, এটা কিন্তু দেখতেছি না। কিন্তু আমি বলতেছি যে ম্যাথমেটিক্যালি আমি যদি এইভাবে চিন্তা করি যে ও এইভাবে গেছে তারপর আবার এইভাবে গেছে, আমার রেজাল্ট সেম আসবে। আমি কথাটা কি বুঝাইতে পারতেছি, যে গেছে কিন্তু এইভাবেই, কিন্তু আমি যদি বিষয়টাকে ভেঙে যদি এইভাবে দুইটা রাস্তাতে বিভক্ত করি, দেখো এস এক্স আর এস ওয়াই বিভক্ত করছিলাম, কিন্তু রেজাল্ট আমার কি, রেজাল্ট কিন্তু এইটাই, যেটা আমি চোখে দেখতেছি ওই সেম রেজাল্টটিও দিচ্ছে। তাহলে আমি কেন আমি এইটাতে যাব না, কারণ আমি জানি যে ভাঙ্গা ভাঙ্গির পরে আমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। কথা বুঝাইতে পারলাম রাফিন? ভাই কোনো ডাউট বা তালগোল পাকায় যাচ্ছে নাকি এরকম? না ভাই। পারভেজ, রাকিবুল? না ভাই। ওকে, তাহলে চলো আমরা এখন কার্যক্রম শুরু করে দিই। তাহলে দেখো আমরা এক্স এর জন্য লিখি, যে এস এক্স এর জন্য লিখি সেটা কি। তাহলে আমরা প্রথমে জানতে চাচ্ছি হলো তোমার সরণ জানতে চাচ্ছি, টাইম জানতে চাচ্ছি, যে এখান থেকে এই পর্যন্ত যাইতে কত টাইম লাগে, সময়, নদী পারাপারের সময়। সেটা কি টি, টিটা জানতে চাচ্ছি। তাহলে আমাদের কাছে জানা আছে কি, ওকে। তাহলে দেখো আমরা এইটা জানি যে এস এক্স ইজ ইকুয়াল টু আর এক্স ইন্টু টি, আবার এস ওয়াই ইজ ইকুয়াল টু আর ওয়াই ইন্টু টি। এখন দেখি এস এক্স অর্থাৎ কি, এস সাইন আলফা ইজ ইকুয়াল টু আর এক্স অর্থ কি, দেখো আর এক্স এর মানটা আমরা বসাই দিই এখানে। আর এক্স এর মান কত পাইছিলাম আমরা, আর এক্স এর মান কি আর কস আলফা, কিন্তু আর কস আলফা এটা না লিখে আমরা এই মানটা বসাই দেবো, কারণ আমাদের কোশ্চেনে কিন্তু আমাদের ইউ আর ভি জানা মানে দেওয়া থাকবে, ঠিক আছে। আমরা এই আর এক্স এর মান টোটাল এইটা বসাই দেবো, ইউ কস থিটা টু প্লাস ভি কস থিটা ওয়ান, ইউ কস থিটা টু ভাই হ্যাঁ। এস এস সাইন ও আলফা কে আচ্ছা আচ্ছা, এস কজ আলফা। থ্যাংক ইউ। এখানে আমি সাইন এক্স, এইখানে আমার কজ আসবে, কজ আলফা ইজ ইকুয়াল ইউ কস থিটা টু প্লাস ভি কস থিটা ওয়ান। তাহলে দেখো এইখান থেকে, ওকে, আমি জাস্ট এক্সপ্রেশনটা লিখি, এক্সপ্রেশনগুলো লিখি, তারপর দেখি কোনটা কাজে লাগে। আমাদের এক্স এরটা এখানে কাজে লাগবে না, কি জন্য লাগবে না আমি একটু পরে ব্যাখ্যা দেবো, ঠিক আছে। ওয়াই এরটা কাজে লাগবে কি জন্য, দেখো ওয়াই এরটা এখানে কাজে লাগবে কি জন্য, আমরা কি জানতে চাচ্ছি, নদী পারাপারের প্রয়োজনীয় সময়। নদী পারাপার, আমি দেখো ধরো আমি এক্স অক্ষ বরাবর সারা জীবন চললাম, আমি কি নদী পার হইতে পারবো না, আমার ওয়াই অক্ষ বরাবর ধরো আমি, আমার যাই হোক আমার ওয়াই অক্ষ বরাবরই কি পার হওয়া লাগবে। তার মানে কি, আমার এস ওয়াই পরিমাণ যদি আমি এতটুকু যদি আমি পারাপার না হইতে পারি, আমি এস এক্স পরিমাণ যদি যতই যাই, আমি কি নদী পারাপার হইতে পারবো। তার মানে আমার ওয়াই অক্ষ বরাবর আমার পার হইতে পারলেই আমি বলবো যে তোমার নদী পারাপার কমপ্লিট হয়েছে। তার মানে এস ওয়াই এই বরাবর যাইতে যে টাইম লাগবে ওইটাই কিন্তু আসলে টি। কথা বোঝা গেছে? দেখো এইভাবে আবার এইভাবে গেছে, তার মানে কি ও এতটুকু ধরো এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু এইদিকে যাচ্ছেই না। তাহলে টির মতো টি যাবে, টির মতো টি বাড়তে থাকবে, কিন্তু কেউ নদী পারাপার হইতে পারবে। নদী পারাপারের জন্য ওর ওয়াই অক্ষ বরাবর এতটুকু অবশ্যই কি পারাপার হওয়া লাগবে বা কভার করা লাগবে। তাহলে এইটা কি বোঝা গেল যে যখন আমার নদী পারাপারের কাহিনী আসবে তখন আমার কি ওয়াই অক্ষ কিন্তু কি মেইন ভূমিকা পালন করবে। রাফিন, নদী পারাপারের ক্ষেত্রে তোমার ওয়াই অক্ষের জি ভাই। ভূমিকা মেইন। তাহলে দেখো সেই জন্য আমি এটা লিখতে পারি ভালো কথা, কিন্তু এটা আমার কাজে দেবে না, ঠিক আছে। তাহলে ওয়াই অক্ষের জন্যও তো আমরা জানি সেটা কি এস এস, এটা কি সাইন আলফা ইজ ইকুয়াল টু কি, এইখানে আসবে হলো তোমার ইউ সাইন থিটা টু
প্লাস ভি সাইন থিটা অন। ঠিক আছে, এখন দেখো একটা মজার বিষয় আছে। এস সাইন আলফা, এইটা মানে কি? এস সাইন আলফা মানে হলো তোমার এতটুকু দূরত্ব না? এস সাইন আলফা এটা তোমার এতটুকু দূরত্ব, এতটুকু, বা এস ওয়াই। এখন দেখো তো এস ওয়াই সমান সমান কি ডি না? তার মানে আমি এই টোটাল পুরাটুকুর পরিবর্তে এখানে আমি কি ডি বসাইতে পারি? এখানে কি ডি ইজ ইকুয়াল টু, এই যেটা লিখতে পারি কিনা, ইউ সাইন থিটা টু প্লাস ভি সাইন থিটা ওয়ান। এই পর্যন্ত লিখতে পারি কিনা বলো? এটা লেখা যায় কিনা? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, হালকা পাতলা। এই সবাই মনে হয় এটা মনে হয় একটু তালগোল পাকায় ফেলতেছো, কারণ এখানে আমি যা করতেছি ম্যাথ সলভ করতেছি না, কিন্তু এইখানে যত রকমের চিন্তা আছে আমি সব চিন্তাগুলো তোমার মাথার মধ্যে অ্যানালাইসিস করবে কিভাবে সেগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু এইটাকে কোনো ম্যাথ বা সলিউশন হিসাবে নেওয়ার দরকার নেই, জাস্ট যেগুলো বুঝাইতে চাচ্ছি এইগুলা বোঝো, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল আমরা সলিউশনে যাব, প্যারা নাই। আমি কি বুঝাইতে পারলাম বিষয়গুলা? যেই ঘটনাগুলো তোমার আগে ঘটনাটা তো অ্যানালাইসিস করা শেখা লাগবে। এখানে টি কিন্তু দেই না, এটা ভুল ছিল, এখানে টি দিয়ে দেওয়া লাগবে। এখানেও একইভাবে টি দেওয়ার কথা ভুলে গেছিলাম, কারণ আর এর মানের পরে তো একটা টি থাকবে। এই যে এখানে টি আছে, দিয়ে দিলাম। রাফিন মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বলো? গেলে অবশ্যই বলবা, প্যারা নেই, এখানে সব আমরাই। অ্যাটলিস্ট যতটুকু যেই কথাগুলো বলতেছি এগুলো ধরা যাচ্ছে কিনা, এই দ্যাটস এনাফ। ধরা যাচ্ছে কি? জি ভাইয়া। ওকে, দেখো এইখানে আমাদের এটা কাজে মানে লাগাইতে পারতাম না কি জন্য? এইখানে টির মান তুমি এই মানগুলো ধরো জেনে ফেললে, তখন এস কস থিটা, এস কস আলফা, সরি এস কস আলফার পরিবর্তে কিন্তু তুমি ডি বসাইতে পারতা না। তখন তোমার এস কস আলফার মান কি তোমার বের করা লাগতো, ঠিক আছে? কিন্তু এখানে ডির মান ধরো তোমার নদীর প্রশস্ততা কিন্তু তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, নদীর প্রশস্ততা দেওয়া থাকবে, তুমি এইখানে কিন্তু এস কস আলফা ইজ ইকুয়াল টু ডি বসাইতে পারবে না। সেই জন্যই আমি বললাম যে এখানে তোমার এক্স অক্ষ বরাবর আমরা আমাদের অ্যানালাইসিসটা এই কেসের জন্য, যে নদী পার প্রয়োজনীয় সময়ের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যে আমাদের অ্যানালাইসিসটা সেটা আমাদের কাজে লাগবে না। কিন্তু এই এক্সপ্রেশন কিন্তু ভুল না, এক্সপ্রেশন ঠিকই আছে তোমার কাছে। যখন তুমি টির মান জেনে ফেলবা তখন তুমি এখানে টির মান বসাইবা, এই মান বসাইবা, তুমি কি এস কস আলফা, তার মানে কি তুমি এস এক্স জানতে পারবা। তার মানে ও এক্স অক্ষ বরাবর কতটুকু মানে চলে গেছে, এইখানে পৌঁছানো মানে কি ও এক্স অক্ষ বরাবর এতটুকু গেছে, তখন তুমি এটা জানতে পারবা। ঠিক আছে, তোমার এক্সপ্রেশন ঠিক আছে, বাট এই এক্সপ্রেশন থেকে তুমি টি বের করার জন্য উপযোগী না। তাহলে এখান থেকে দেখো আমরা টিটা বের করে ফেলি। টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন থিটা টু প্লাস ভি সাইন থিটা ওয়ান। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে কি? এইটাই আমার ডি এর সূত্র, সরি টি এর সূত্র। ঠিক আছে, এইখানে দেখো বইয়ে তোমরা একটা সূত্র পাইবা, সেটা আচ্ছা ওটা পরে আসি। এইটাই আমাদের মোটামুটি, যে বইয়ে তোমার টি এর সূত্র এরকম কিছু একটা থাকবে, যখন ওই ফ্যামিলিয়ার সূত্রটার সাথে আমি কি করে দিই, কিন্তু ওইটা কখন মানে ডিরাইভ করা হয়, যখন তোমার থিটা টুর মান কি জিরো। থিটা টু যদি জিরো হয় তখন টি এর মান কিরকম হয় এটা একটু দেখি। থিটা টু ইজ ইকুয়াল টু জিরো হলে ইউ ডি ডি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি সাইন থিটা ওয়ান হবে। তাহলে থিটা টু ইজ ইকুয়াল টু জিরো, তাহলে কি ইউ সাইন জিরো, সাইন জিরোর মান কত? ওয়ান। জিরো। ইউ সাইন 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 জিরোর মান জিরো না? প্লাস জিরো ভি জিরো সাইন, ওই সাইন জিরোর মান জিরো। ও জিরো হ্যাঁ জিরো জিরো। তাহলে এই টার্মটাই কিন্তু কি জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে দেখো এখন কি হয়ে যাচ্ছে আলটিমেটলি, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন থিটা ওয়ান। বোঝা গেছে? এটা হলো কখন, এটা তোমাদের বইয়ে পাবা যখন তোমার থিটা টু ইজ ইকুয়াল টু জিরো। থিটা টু ইজ ইকুয়াল টু মানে জিরো না হলে সেটাও তো আমরা দেখলাম, এই যেটা, এটাও মাথায় রাখবো। মানে ভাই এক্স অক্ষ বরাবর স্রোতের বেগ, এই জন্য এটা হ্যাঁ না। এক্স অক্ষ বরাবর, হ্যাঁ ভালো কথা বলছো। এইটা কিন্তু কি না, ওয়াই অক্ষ বরাবর স্রোতের বেগ, ওয়াই অক্ষ বরাবর স্রোতের বেগ। এটা দেখো ভি সাইন থিটা ওয়ান,
এটা স্রোতের বেগও না, তোমার কিসের বেগ? যখন তোমার থিটা টু বলছি 0 যে হয়ে গেছে x তখন তো ওয়াই অক্ষ বরাবর স্রোতের কোনো বেগই নাই। এই জিরো বলছি যে ভাই দেখো, x অক্ষ বরাবর যদি স্রোতের বেগ হয় তাহলে সে নেই সূত্র নাকি? হ্যাঁ এক্স অক্ষ বরাবর যদি স্রোতের বেগ হয় তখন আমার এইটা ইউজ করব, ঠিক আছে? গুড, ভালো একটা অবজারভেশন। এইটা মানে হইলো স্রোতের বেগ, এটা লেখা দিই, স্রোতের বেগ এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে দেখো প্রথম পার্টে আমরা জাস্ট অ্যানালাইসিস করছি। এখন আমাদের যা যা চাই, আমরা ওই যে ধরো এতক্ষণে আমার কি কাঁচামাল তৈরি হয়েছে, ধরো কাঁচামাল আমার ব্যাগে আছে, ওই কাঁচামাল দিয়ে তোমার কাছে এখন যে যে রেসিপি বানাইতে বলবো ওই রেসিপি তুমি বানাইবে। তার মধ্যে প্রথম রেসিপি কি ছিল? প্রথম রেসিপি ছিল হলো তোমার টি বের করে দাও, ঠিক আছে? টি বের করে দাও। এরপরে আসি আর একটা রেসিপি নিয়ে আমরা কাজ করি। তাহলে টি আমরা এইভাবে প্রথমত এটা বের করলাম। দেখো এই এই যে টি বের করলাম, আমরা কিন্তু আগের যে অ্যানালাইসিস গুলো ছিল ওইখান থেকে নিয়ে এসে বের করতেছি। এরপরে ধরো আমি কি করলাম যে সর্বনিম্ন, আচ্ছা এবারে একটা হেডিংস দেই, সেটা হলো তোমার সর্বনিম্ন সময় বের করছি, ভালো কথা। কিন্তু আমি যদি সময়টাকে মিনিমাইজ করতে চাই তাহলে আমার কোন দিকে আমার রওনা দেওয়া লাগবে? ধরো বেচারা এই দিকে রওনা দিচ্ছে, তখন ওর লব্ধি হচ্ছে এইদিকে, তখন টির মান একটা টি অন পাইলাম। ও যদি আবার এইভাবে রওনা দেয়, লব্ধি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর লব্ধি যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু কি আমার কি বেগের মান দিকও চেঞ্জ হবে। এখন বেগের মান যদি চেঞ্জ হয়, বেগের মানের যদি কম বেশি হয় তাহলে কিন্তু কি টিও কিন্তু কি কম বেশি লাগবে। আমি এমন ভাবে রওনা দিছি যে আমার লব্ধি বেগের মান অনেক কম হয়ে গেছে। তার মানে কি অনেক কম হয়ে গেলে কিন্তু কি আমার কি যাইতে কিন্তু কি অনেক টাইম লাগবে। আমি আমি কথাটা কি বুঝাইতে পারছি? তার মানে আমি এই যে ভি বেগ, ভালো কথা, ভি বেগে আমি যে থিটা অন বেগে আমি রওনা দিছিলাম, এই থিটা অন এর মান যদি চেঞ্জ হয় তাহলে টি চেঞ্জ হয়। এটা কি বোঝা যায় কিনা? এটা কি ধরা যায় কিনা বাস্তবিক ক্ষেত্রে, যে আমি জি কোন ভাই। দিকে রওনা জি দিচ্ছিলাম ভাই। এর উপর কিন্তু টির একটা কি প্রভাব, মানে এইটা টিকে প্রভাবিত করবে। কারণ এ কাকে প্রভাবিত করতেছে? আর কে প্রভাবিত করতেছে? আর আবার কাকে প্রভাবিত করবে? টি কে প্রভাবিত করবে। তাহলে এইটাই আমি জানতে চাচ্ছি যে তুমি এমন একটা দিকে, একটা নির্দিষ্ট দিক আছে যে শুধুমাত্র ওই দিকে যখন তুমি রওনা দিবে বেগ, তোমার বেগের মান সেই এইটাই আছে। ধরো তুমি 10 মিটার/সেকেন্ড বেগ তোমার দেওয়া আছে, কিন্তু এই 10 মিটার/সেকেন্ড বেগেই তুমি এই দিক দিলে ধরো তোমার কাছে লাগতেছে সময় লাগতেছে একটা, যখন এই দিক যাচ্ছ তখন সময় লাগতেছে একটা, যখন তুমি এই দিকে রওনা দিচ্ছ বেগের মান কিন্তু সেমই, কিন্তু তোমার রওনা দেওয়ার দিকের ওপরও কিন্তু কি তোমার আর নির্ভর করতেছে, সেই জন্য তোমার টি নির্ভর করতেছে। তো এখন আমি সেই মিনিমাম টিটা জানতে চাচ্ছি যে তুমি এমন একটা দিকে রওনা দাও যাতে তোমার টিটা মিনিমাম হয়। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন সময়, মিনিমাম টি যদি লেগে যায় তার মানে কি টি মিনিমাম। ঠিক আছে, এইটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে মেইন কথা কি, আমরা টির সূত্র কিন্তু জানি, এইটা কিন্তু জেনারেল টি, এটা কিন্তু জেনারেল টি। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা যেই যেই রেসিপি যখন আমরা বের করব সেক্ষেত্রে আমরা কি প্রথমে জেনারেল একটা কিছু বের করব, সাথে সাথে যখন আমার থিটা টু ইজ ইকুয়াল টু 0 হয় সেটাও কি ইজিলি বের করা যাবে, যেহেতু আমাদের থিটা টু নিয়ে কি আমাদের কি বইয়ে বেশি কাজ করা থাকে, কিন্তু আমরা সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম টাইপের রেসিপি বানানো শিখবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত টির মান বের করছিলাম এখান থেকে, এই টিটাকে আমি এখন মিনিমাইজ করতে চাচ্ছি। এই যে এই টিটা কার উপর নির্ভর করবে? দেখো এই যে থিটা ওয়ান, কি বলছিলাম, থিটা ওয়ান এর উপর নির্ভর করবে। ঠিক আছে, থিটা ওয়ান এর উপর নির্ভর করবে, কারণ থিটা ওয়ান আমি যখন এটা করতেছি, যে থিটা ওয়ান যখন চেঞ্জ হইতেছে তখন কি এরকম 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 বিভিন্নভাবে বিভিন্ন দিকের জন্য আমার কি হইতেছে, তোমার আরও চেঞ্জ হচ্ছে, আর আর চেঞ্জ হওয়ার জন্য টি সময় তোমার কি চেঞ্জ হবে। তাহলে দেখো টি মিনিমাম থিটা টু এর উপর প্রভাব পড়তেছে না কেন? থিটা টু, আচ্ছা আসলে থিটা টুর উপরও প্রভাব আছে, কিন্তু আমরা এখানে ধরে নিছি যে নদীর স্রোতটা কি কনস্ট্যান্ট আছে, এটা ধরে নিছি জাস্ট, আর কিছু না। এখন যদি নদীও যদি কি ভাসুন বুচুন করে, যে নদীও মানে এ বেলা এই দিকে হচ্ছে যে এ বেলা স্রোতের বেগ এইদিকে, এই বেলা আবার স্রোতের বেগ এইদিকে, এখন আমি তো স্রোতকে বলতে পারি না যে স্রোত ভাই তুমি এই দিকে না গিয়ে এই দিকে যাও। আমার কন্ট্রোল কার উপর আছে এটা বোঝা লাগবে।
কন্ট্রোল কার উপর আছে? আমার নৌকার উপর আছে, যে নৌকা কোন দিকে আমি নেব, কোন দিকে অ্যাঙ্গেল করে আমি নৌকাটা চালাবো সেটা কিন্তু আমার হাতে। এখন স্রোতকে যদি আমি বলি ভাই স্রোতের বেগটা একটু এই দিকে নিয়ে যাও, স্রোত কি θ2 থেকে কি আবার এই দিকে আসবে? স্রোত কি আমার কথা শুনবে নাকি জাস্ট এইটা বলো পারভেজ, আমার কথা না বুঝতে ভাই। পারছিস? তার হ্যাঁ, মানে কি হ্যাঁ, হ্যাঁ। θ2 কিন্তু চেঞ্জ হচ্ছে না, θ2 আমার কোশ্চেনে যা দেবে তাই, প্যারা নেই, ঠিক আছে? θ2 কি স্রোতের বেগ, স্রোত তো আমাদের ঊর্ধ্বে, আমার হাতে কি আছে? হাতে আছে হলো θ1, সেই জন্য আমি θ1 নিয়ে কাজ করতেছি, এমন না যে θ2 নিয়ে কাজ করা যাবে না। তাহলে ওইটার জন্য আমার কোশ্চেন সেট ওই রকম চেঞ্জ কি করা লাগবে, যে এমন একটা নদী আছে যেই নদীতে তোমার কি মানে মানে স্রোতের বেগই কি চেঞ্জ করা যায়। ধরো আল্লাহ তোমাকে কিছু একটা পাওয়ার দিয়ে দিছে, যে এখানে তোমার এইটা কনস্ট্যান্ট থাকবে, তোমার নদীর স্রোতটাকে তুমি চেঞ্জ করতে পারবে, ওইটাও কিন্তু করা যাবে, যে নদীর স্রোত এমন একটা দিকে বানায়া দাও যাতে তোমার টাইমটা কম লাগে। কিন্তু এই কোশ্চেনটা একটা কি উদ্ভট কোশ্চেন হবে, বাস্তবিক কোশ্চেন হবে না বাস্তবে, কারণ বাস্তবে এটা সম্ভব না, যে সম্ভব হোক বা না হোক, যে বাস্তবে এটা একটা কি হাস্যকর জিনিস যে আমি নদীর স্রোতটাকে আমি চেঞ্জ করতেছি, ঠিক আছে? তার মানে এই কেসে θ2 কি কনস্ট্যান্ট, এটা বোঝা গেছে। তার মানে এই টার্মটাই কিন্তু কনস্ট্যান্ট হবে, কোন টার্ম? এই যে θ2 কোনটার সাথে আছে? θ2 আছে হলো তোমার এই যে এতটুকু, এতটুকু কনস্ট্যান্ট থাকবে। আমি কথা বুঝাইতে পারছি? এতটুকু কনস্ট্যান্ট থাকবে, আমি বুঝাইতে পারলাম কিনা রাফিন? পারভেজ যে কোশ্চেন করছে তার অ্যান্সার পাইছো কিনা, বুঝতে পারছো? জি ভাইয়া। যে θ2 নির্ভর করতেছে না কি জন্য, θ2 নির্ভর করতেছে না, এটা প্রকৃতির খেলা, আহামরি না। তুমি যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করতে পারো তাহলে ঠিক আছে, কোনো প্যারা নাই, কারণ ম্যাথমেটিক্স আমার প্রকৃতি নিয়ে চিন্তা নাও করতে পারে। তুমি θ2 মান চেঞ্জ করেও তুমি কি টির মান চেঞ্জ করতে পারো, ইজিলি করতে পারো, ঠিক আছে? কিন্তু বাস্তব ওটা পারবে, বাস্তবসম্মত না, ঠিক আছে? রিয়ালিটি মেনে নাও। হ্যাঁ রিয়েলিটি, এখন আমরা রিয়েলিটি নিয়ে কাজ করতেছি, রিয়েলিটিতে শুধু কি θ1টা চেঞ্জ হচ্ছে এইটাই। তাহলে চলো আগে টির সূত্রটা আগে লিখে ফেলি, টি ইজ ইকুয়াল টু ডি বাই, সরি পারভেজ কথা বুঝতে পারছিস? জি আমি যদি ভাই। বলি শুধু আমি যদি বলি জাস্ট ম্যাথ করো, ম্যাথের জন্য θ1ও চেঞ্জ করো θ2 চেঞ্জ করো, প্রকৃতি যেখানে যায় জাহান নামে জায়গা, প্যারা নেই। তাহলে এটা আমার কি ইউ সাইন θ2 সাইন θ2 প্লাস ভি সাইন θ1। তাহলে ভ্যারিয়েবল কোনটা? θ2 ও θ1, সরি θ1 ইজ চেঞ্জিং, এটাও লিখে দিলাম, চেঞ্জিং অ্যান্ড থিটা, ও কোনটা, দাঁড়াও দাঁড়াও আমি বারবার ভুল লিখতেছি না, ও θ2 কনস্ট্যান্ট, θ2 কনস্ট্যান্ট। এই আমার একটা জিনিস হয়েছে কি, আমি যখন এই সেম জিনিসে আমি যতবার পড়াচ্ছি আমার স্টাইল, মানে পড়ানোর স্টাইলটা কি চেঞ্জ হচ্ছে, আমি এইভাবে কিন্তু এর আগের ইয়েতে আমি পড়াই নাই। সেই জন্য তোমাদের যদি এইটাতে একটুখানি এদিক ওদিক লাগে তোমরা আগেরটাও দেখে নিবে, ঠিক আছে? ওখানে অ্যাক্সেস দেওয়া আছে, যেটা ইচ্ছা। ভাই এটাই ভালো বুঝতেছি। আচ্ছা ওকে, প্যারা নাই, তাহলে তো আরো ভালো। ও ভাই এটাই ভালো আছে। আচ্ছা তাহলে টি ইজ ইকুয়াল টু, দেখো তাহলে চেঞ্জিং, এখন দেখো তো আমার টি মিনিমাম হবে কখন? এখন দেখো ডিউ কনস্ট্যান্ট, এতটুকু কনস্ট্যান্ট, তাহলে আমি এইটা একটু লেখা দিই যে কনস্ট্যান্ট ফ্যাক্টর গুলো কোনটা, এটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এই টার্মটুকু কি কনস্ট্যান্ট, ডি কনস্ট্যান্ট কি জন্য? ডি তো কি নদী তো একটা ফিক্সড জিনিস, নদীরও তো একটা কি বেডটা কি সেমই থাকবে, তো এটার উপর আমার হাত নাই, জাস্ট আমি আমার নৌকা আছে, আমি আমার নৌকা কোন দিকে চালাবো এটা আমার ইচ্ছা, ঠিক আছে? তাহলে সেখানে এখানে আমি কত θ1 লেখা লাগবে। তাহলে এতটুকু বিষয় বোঝার পরে আমি টি কে মিনিমাম করতে চাচ্ছি, তাহলে আমার এটার উপর হাত নাই, এটার উপর হাত নাই, জাস্ট এটার উপর হাত আছে। এখন আমি এই মানটা কমবে কখন? যখন আমার এই পুরা মানটা কি যত বড় হবে, হরে যত বড় হয় রেজাল্টের মান তত কমবে। এখন হরেও যে আমি বাড়াবো এর উপর হাত নাই, তার মানে কি আমার বাড়ানো লাগবে কি, জাস্ট এইটার মান কি বাড়ানো লাগবে না? আমি কথা বুঝাইতে পারছি? টি কে যদি আমি একবারে কমাইতে 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 চাই তাহলে কি আমার এই মানটা কি সর্বোচ্চ করা লাগবে। এখন এই মান সর্বোচ্চ করতে গিয়ে দেখলাম যে একে সর্বোচ্চ করা যাচ্ছে না, তাহলে যাকে সর্বোচ্চ করা যাচ্ছে তাকেই করি, যতটুকু আমার হাতে আছে ততটুকু করি। তাহলে এতটুকুকে আমার কি করা লাগবে, সর্বোচ্চ করা লাগবে, ঠিক কিনা? আমি বুঝাইতে পারছি? জি ভাই।
এইটাকে যদি আমি সর্বোচ্চ করতে চাই তার মানে কি ভি সাইন থিটা অন শুড বি কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। এখন এইটা যখন ম্যাক্সিমাম করতে যাব বলো তো এইটাকে, তার মানে কি এইটুকু আমার ম্যাক্সিমাম করা লাগবে। এখন ভিও তো কি ভি ধরো আমি সর্বোচ্চ ম্যাক্সিমাম করে ফেলছি, যে আমার ওই যে বললাম না যে আমার নৌকার তো একটা সর্বোচ্চ ম্যাক্স বেগ থাকবেই, ভি ম্যাক্স হয়ে গেছে। এখন থিটা অন ভি ম্যাক্স হওয়ার পরেও আমার থিটা অনের উপরও তো আমার কিন্তু হাত আছে, তাহলে এখন থিটা অনকে তার মানে কি আমার এখন সাইন থিটা এতটুকু টার্ম যদি আমি ম্যাক্সিমাম করি তাহলে কি এই মান গুণন কি একটা ম্যাক্সিমাম মান, তখন কিন্তু কি এটা ম্যাক্সিমাম হবে। তাহলে এর পরের লাইনের থেকে আমি যাব কি যে আমার থিটা সাইন থিটা অনের মান কি ম্যাক্সিমাম হওয়া লাগবে, এইটাকে ম্যাক্সিমাম করাও যে কথা সাইন থিটা অন কি এটাও আমার ম্যাক্সিমাম করা লাগবে। কারণ কি এইটুকুর মান ম্যাক্সিমাম হইলেই তো কি আমার কি ভি এর সাথে ওই ম্যাক্সিমাম মান গুণন হয়ে মানটা আমি কি পাবো, ফাইনাল মানটা ম্যাক্সিমাম পাবো। তখন আমার ম্যাক্সিমাম মানটা এখানে বসায় দিলে এই টোটাল মানটা কি ম্যাক্সিমাম হয়ে যাবে, তখন আমার টি এর মান কি মিনিমাম হয়ে যাবে। কথা বোঝা গেছে? এখন বলো তো সাইন থিটা ওয়ান এর ম্যাক্সিমাম মান কত, কেউ বলতে পারবা? 90 ডিগ্রি। আরে সাইন 180 থিটা ওয়ান মানে রেজাল্টটা আমি জানতে চাইনি, থিটা ওয়ান এর মান 90 ডিগ্রি আসবে সেটা পরের কথা, আমি বলছি 180 সাইন ডিগ্রি থিটা ভাই। সাইন থিটা ওয়ান। হাই হাই, এইটা কি এটা তো একটা অনুপাত, আমি থিটা ওয়ান এর মান ম্যাক্সিমাম মিনিমাম জানতে চাইনি। এইটার সাইন থিটার তোমার রেঞ্জ কত বলো তো, -1 থেকে কি 1 থেকে 1। অন অন, তাইলে আমি অনের মান জানতে চাচ্ছি। এতটুকুর মান কি তোমার থিটা, এইটা তো থিটা, থিটার মান ইনপুট দেওয়ার পরে তুমি এইটার মান পাইবা কি 1 পাইবা অথবা -1 এর বাইরে পাবা না, ঠিক আছে? তার মানে আমি ম্যাক্সিমাম মান কত পাচ্ছি 1, তার মানে সাইন থিটা 1 ইজ ইকুয়াল টু কি 1 লেখা লাগবে। এর পরের লাইনে হলো 90 ডিগ্রি, আমি ওইটা পরে কি করতে যাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু 1, কারণ কি এইটার মান ম্যাক্সিমাম হওয়া লাগবে। এখন ম্যাক্সিমাম মান দেখো, ম্যাক্সিমাম মানই আমি বসাই দিছি 1, তাহলে দেখো এখন লিখবা তুমি থিটা 1 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1 সাইন ইনভার্স 1, এইটার মান হলো কত 90 ডিগ্রি, ঠিক আছে? এটা 1। কথা বোঝা গেল কিনা বলো, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। না ভাই ক্লিয়ার। ওকে, আচ্ছা আমি কি ঠিকঠাক লিখলাম? হ্যাঁ ঠিক আছে। Wait, u sin থিটা টু যখন 0 হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, তাহলে সাইন থিটার তাহলে তাহলে এইখান থেকে আমরা কি বুঝলাম যে যখন আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি রওনা দেব, তার মানে আমার রওনা কিন্তু এইভাবে দিলে হবে না। এখানে কি বলছে, এই যে এইভাবে রওনা দিলে হবে না, একবার 90 ডিগ্রি বরাবর রওনা দেওয়া লাগবে। 90 ডিগ্রি বরাবর রওনা দিলে লব্ধি কিন্তু আবার 90 ডিগ্রি হবে না। ধরো তুমি রওনা দিছো 90 ডিগ্রি, তোমার লব্ধি হয়েছে এরকম, লব্ধি যেই রকমই হয় ওই যে টাইম লাগবে সেই টাইমটা তোমার কি হবে মিনিমাম হবে। তুমি রওনা দিবা 90 ডিগ্রিতে, লব্ধি যাই হয় হোক ওই লব্ধিতে তুমি কিভাবে পৌঁছাইবে সর্বনিম্ন সময়ে পৌঁছাইতে পারবে। কথা বোঝা গেছে এভরিওয়ান? রাকিবুল, পারভেজ, ওকে জি ভাই বুঝতে পারছি। ওকে। তাহলে দেখো আমরা এই মানটা যখন তাহলে থিটা 1 এর মান যখন 90 বসাবো তখন আমার সাইন থিটার মান কি 1 হবে, তার মানে এখানে শুধু ভি থাকবে কিন্তু, কারণ থিটা 1 এর মান আমি 90 বসায় দিছি, তার মানে এটার মান অন হয়ে গেছে, জাস্ট এখানে কি ভি থাকবে, যে এটার মান কিন্তু অন হয়ে যাবে, তার মানে এখানে শুধু ভি থাকবে, ঠিক না? তাহলে এখন আমি লিখতে পারি টি মিনিমাম ইজ ইকুয়াল টু, দেখো ডি বাই, এখানে কি ছিল ইউ সাইন তো ছিল নাকি, ইউ সাইন থিটা 2 ইউ সাইন থিটা 2 প্লাস ভি। প্লাস ভি সাইন 90 বসায় দিলাম, আর 90 মান বসাইলে এখান থেকে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে তারপরের লাইনে আমি একেবারে লিখে দেই টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন থিটা 2 প্লাস ভি। এইটা হলো আমাদের জেনারেলাইজড ফর্মুলা। কিন্তু যে আমরা তো আগেই বলছি যে দুই ধরনের রেসিপি করব, যখন আমার এক্স অক্ষ বরাবর থাকবে তখন থিটা 2 এর মান কি হয়ে যাবে
0 হয়ে যাবে, তাহলে ওইটাই করি। মানে প্রত্যেক কেসেই আমরা এটা শিখে ফেলবো। তাহলে এখানে হইলো কি, আমি এই সিস্টেমে আসতেছি কি জন্য, তোমাদের একসাথেই সবকিছু যাতে সহজ কঠিন সব সাথে যাতে মানে পরিচিত হইতে পারো। থিটা 2 ইজ ইকুয়াল টু 0, এর মানে কি জাস্ট এক্স অ্যাক্সিস, স্রোতের বেগটা এক্স অ্যাক্সিসে, ঠিক আছে, 0 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, টি মিনিমাম ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু কি এটা 0 হয়ে যাবে পুরো, কারণ কি সাইন 0 ইজ ইকুয়াল টু কি 0, দেন টি ডিভাইডেড বাই ভি। এইটা তোমার বইয়ে পাবা, ঠিক আছে? কথা বুঝাইতে পারলাম? জি ভাইয়া। কার কোনো কোশ্চেন? হালকা পাতলা কোশ্চেন থাকলে বলো। হালকা পাতলা কোশ্চেন আছে? না থাকলে আমরা আজকে মোটামুটি এই পর্যন্তই রাখবো। আমাদের আরেকটা টাইপ আছে, সেটা হলো তোমার সর্বনিম্ন তোমার কি সময় পাইলাম, এরপরে আমরা কি এমন হইতে চাই, দেখো যখন তুমি সর্বনিম্ন সময়ে যাইতে চাচ্ছ তখন তুমি কি রওনা দিচ্ছ এইভাবে, রওনা দিচ্ছ এইভাবে, কিন্তু লব্ধি কিন্তু হবে কি এইভাবে রওনা দিচ্ছ, এটা কি তোমার কি ভি আর এটা তোমার ইউ, লব্ধি এর মাঝামাঝি এইভাবে। এখন বলো তো তার মানে কি এস কি, এসও কি এরকম হবে, এইরকম এসটা এরকম হবে, দেখো তো কি। এখন বলো এই এস, এই এসটা কি মিনিমাম এস? না, এসটাকেও কিন্তু মিনিমাম করা যায়। বলো তো মিনিমাম এস মানে কি ডি না? আমি ধরো আমি এইভাবে যদি যাই তাহলে কি আমি ডি দূরত্ব অতিক্রম করব। সোজা এ সুজি ব্যতীত জ্বালা। যে কোনোভাবেই তুমি যাও না কেন এর থেকে কিন্তু সহজ বা সোজা পথ পাইবা না। তার মানে সর্বনিম্ন সময়ে যখন তুমি যাইতে চাচ্ছ তখন কিন্তু এর মানে কিন্তু এটা না যে তোমার সরণটা সর্বনিম্ন হচ্ছে। তার মানে কি সরণ সর্বনিম্ন করার জন্যও কিন্তু কি একটা কি টাইপ হইতে পারে, সেই টাইপ নিয়ে আমরা সামনের দিন আলোচনা করব। কিন্তু আমাদের আলোচনা এইখান থেকেই হবে, এরপরে না, মানে এইখান থেকেই যা যা করছি এর বাইরে কিছু যাবে না। এই অ্যানালাইসিস গুলো সব ক্ষেত্রে সেম থাকবে। এই অ্যানালাইসিসটা যে এক বুঝতে পারছে, প্রয়োজন হইলে রেকর্ডেড লেকচারটা আবার বুঝবা। এই অ্যানালাইসিসের মধ্যে তোমার যত রকমের ম্যাথ আছে, তোমার নদী নৌকা রিলেটেড সকল ম্যাথ কভার হয়ে গেছে, কঠিন বলো সহজ বলো, ঠিক আছে? আমি একেবারে জেনারেলাইজড জিনিসটা শিখাই দিছি, তুমি এইটা একটুখানি আত্মস্থ করো বা যেইভাবে তুমি তোমার মতো করে একটু বোঝার চেষ্টা করো। এরপরে সামনের দিন আমি কোনটা নিয়ে আলোচনা করব, সর্বনিম্ন দূরত্ব। দূরত্বে নদী পারাপার, এটা নিয়ে আমাদের নেক্সট ক্লাস হবে। আর কোনো কোশ্চেন থাকলে বলো, আজ এই পর্যন্ত ইনশাল্লাহ ডায়েট করে দেবো। ভাইয়া, বলো। সর্বনিম্ন সময় যদি পার হইতে চাই তাহলে তো মানে কি লব্ধি বেগ মানে একদম সোজাসুজি যাওয়া লাগবে না 90 ডিগ্রি কোণে। 90 ডিগ্রিতে তুমি রওনা দিবা, কিন্তু 90 ডিগ্রিতে ধরো তুমি যখন রওনা দিচ্ছ স্রোত তো তোমাকে একটু এদিক এদিক নেবেই। এই যে এখানে যে আমরা 90 ডিগ্রি বের করলাম এটা কিন্তু লব্ধি না, এটা তোমার রওনা দেওয়ার বেগ। তোমার কাছে যখন সর্বনিম্ন সময়ের কথা জানতে চাইবে, তোমার কাছে লব্ধিরটা মেইন ফ্যাক্ট না, লব্ধি যেটাই হোক তোমার কাছে জানতে চাইবে যে তুমি কোন দিকে রওনা দিচ্ছ। রওনা দেওয়াটা ম্যান্ডেটরি, এখানে মেইন বিষয়। তুমি রওনা যদি এদিক ওদিক দাও তাহলে তুমি কি সর্বনিম্ন, তুমি ধরো এমন ভাবে রওনা দিছো, ধরো তুমি এই কাজটা করছো যে এইভাবে রওনা দিছো, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি কি এইরকম, এরকম হয়েছে, ধরো লম্বা লম্বি হয়েছে, তুমি লম্বা লম্বি হইলে লব্ধি তুমি কি এইটা পাইতেছো, কিন্তু এই ক্ষেত্রে তোমার সময়টা তখন কি সর্বনিম্ন হবে না। আমরা যেটা দেখতেছি দেখো ওইটা হবে কি তোমার সর্বনিম্ন দূরত্ব তুমি কভার করতে পারছো, কিন্তু সেই ক্ষেত্রে তোমার সর্বনিম্ন সময় কভার হবে না। সর্বনিম্ন সময় কভার করতে হলে তোমার 90 ডিগ্রি বরাবরই রওনা দেওয়া লাগবে, লব্ধি যেই দিকে যায় যাক। তুমি জাস্ট তোমার হাল, ধরো তুমি নৌকা চালাচ্ছ, হালটা তুমি নাই এমন ভাবে ধরবে যাতে তোমার নৌকা যদি স্রোত না থাকতো তোমার নৌকা 90 ডিগ্রিতে যাইতো, এই কাজটা তুমি জাস্ট করে রাখো। এরপরে লব্ধি যেখানেই নিয়ে যাক তোমার কি করবে, ওইটা তোমার সর্বনিম্ন দূরত্বে, সরি সর্বনিম্ন সময় তোমাকে পারাপার করে দেবে। কথা বোঝা গেছে? জি ভাইয়া। দেখো লব্ধি এইটা মনে হইতে পারে, তোমার যে কোশ্চেনটা করলা এটা কোথা থেকে আসতেছে আমি বুঝতে পারতেছি যে এটা কি জন্য তোমার এটা মনে হইলো। মনে হইতেছে যে আমার যদি লব্ধিটাই যদি লম্বা লম্বি হইতো তাহলে তো কি আমার সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করা লাগতো,
আর সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে যে তোমার সর্বনিম্ন টাইম লাগতো, বিষয়টা কিন্তু এরকম না। এই ক্ষেত্রে এরকম হচ্ছে না। আমি কথাটা বুঝাইতে পারছি? তোমার মনে হয় এই চিন্তা থেকে এই কথাটা আসছে, ঠিক না? জি ভাই। যখন তুমি সর্বনিম্ন দূরত্ব বানাইতে চাচ্ছ, তোমার রওনাই দেওয়া লাগবে দেখবে এইভাবে, ঠিক আছে? তখন আবার টাইমটা তোমার সর্বনিম্ন থাকবে না। তাহলে আমরা সামনের দিন আরো একটু এটা নিয়ে চর্চা করো, যত রকমের ডাউট থাকে সামনের দিন আমাকে বইলো, আমি এগুলা সব ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে আজ আসসালামু মোটামুটি এই পর্যন্তই থাকে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।